রমেশের অফিসে আজ ইম্পর্টেন্ট মিটিং ছিল, তার জন্য তাকে খুব দ্রুত অফিসে পৌঁছতে হবে। তাই রমেশ অফিস যাওয়ার জন্য খুব দ্রুত ঘুম থেকে উঠে পড়ে আর তার মেয়ে জাগ্রতির জন্য ব্রেকফাস্ট বানাতে লাগলো। জাগ্রতিও ঘুম থেকে উঠে পড়েছিল, কিন্তু আজকে তার একটু অস্বস্তি বোধ হচ্ছিল, তাই সে বিছানায় শুয়েছিল। তখনই জাগ্রতির নজর গেল ঘড়ির দিকে। ঘড়িতে তখন প্রায় 8টা বাজে। আরে বাপ রে, 8টা বেজে গিয়েছে। জানি না আজকে আমার কি হয়েছে, কতক্ষণ থেকে আমি শুয়ে আছি। আজ তো আমার স্কুলে যেতে অনেক দেরি হয়ে যাবে। জাগ্রতি তাড়াতাড়ি বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে বসে পড়লো। তখনই তার বাবা তার জন্য রুটি নিয়ে আসে আর সে রুটি দেখে বলে, বাবা, এই ব্রেড তুমি কি করলে? সব ব্রেড তো পুড়ে গেছে। আসলে মা, অমলেট করছিলাম তো, এদিকে যে রুটিটা কখন পুড়ে গেছে খেয়ালই করিনি। তুমি বসো, আমি তোমার জন্য অমলেট নিয়ে আসছি। যখন রমেশ অমলেট নিয়ে এলো তখন অমলেটের অবস্থাও রুটির মতোই ছিল, পুরো অমলেট পুড়ে গিয়েছিল। আমি জানি তুমি হয়তো রুটির দিকে খেয়াল করতে গিয়ে অমলেট খেয়ালই করনি, তাই পুড়ে গেছে। সরি মা, আসলে জানো আজ তোমার বাবার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, তাই আমি খাবারের দিকে কম ভাবছিলাম আর মিটিং নিয়ে একটু বেশি ভাবছিলাম। কোনো ব্যাপার না বাবা, মাঝে মাঝে পুরা জিনিসও খুব স্বাদ হয়। হ্যাঁ রে মা, ঠিক বলেছিস। আচ্ছা ঠিক আছে, আমি অফিসের জন্য বের হচ্ছি, একটু পরে তো আবার তোর স্কুল বাস চলে আসবে, তুই সাবধানে স্কুলে চলে যাস। এই বলে রমেশ তার অফিসে চলে যায়। বেশ কয়েক বছর থেকে রমেশ জাগ্রতির বাবা এবং মা দুজনের অভাবে পূরণ করে আসছে। আজ থেকে প্রায় 5 বছর আগে রমেশের স্ত্রী জয়ন্তীর পেটে ক্যান্সার ধরা পড়ে, কিন্তু যখন রমেশ তা জানতে পারে তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। এটা তুমি ঠিক করছো না জয়ন্তী, তুমি সবসময় বলতে না তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না, তাহলে তুমি কেন আমাকে ছেড়ে চলে যাচ্ছ বলো তো? তুমি এভাবে মাঝপথে আমাকে ছেড়ে চলে যেতে পারো না। খেদো না রমেশ, সে চলে যেতে চায় বলো, কিন্তু কিছু কিছু অসুখ মানুষের জীবনে এমন হয়ে আসে আর বাঁচার আলোটাই নিভে যায়। এভাবেই জয়ন্তী গল্প করতে করতে হঠাৎই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। রমেশ জয়ন্তীকে প্রমিস করেছিল রমেশ জাগ্রতির বাবা এবং মা দুটোই হবেন। রমেশ যতটুকু পারত তার মেয়ে জাগ্রতিকে ভালো রাখার চেষ্টা করত। জাগ্রতির জন্য রমেশ পৃথিবীর সবচেয়ে বেস্ট বাবা ছিল। সেই দিন রমেশ অফিসে যাওয়ার পর জাগ্রতির পেটে ভীষণ ব্যথা অনুভব হচ্ছিল। সেই ব্যথা অসহনীয় ছিল। পেটে এত জোরে ব্যথা কেন হচ্ছে? আমি কি আজকে বাবাকে ফোন করব? না 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 না, বাবার তো আজকে খুব ইম্পর্টেন্ট মিটিং আছে। জাগ্রতি নিজেকে কন্ট্রোল করার অনেক চেষ্টা করতে লাগলো, কিন্তু ব্যথা কিছুতেই কমছিল না। তখনই তার মনে হচ্ছিল তার কাপড়ে কিছু ভরেছে। তারপর জাগ্রতি বাথরুমে চলে যায়। বাথরুমে গিয়ে সে কিছু দেখছিল, আর যা দেখলো তা দেখে তো জাগ্রতি ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। এটা তো রক্তের দাগ মনে হচ্ছে। এরকমটা তো কখনো হয়নি। আচ্ছা, আমি আবার বড় কোনো অসুখে ভুগছি না তো? আসলে এটা ছিল জাগ্রতির প্রথম পিরিয়ড। জাগ্রতির তো মা ছিল না, আর পিরিয়ডের ব্যাপারে সে কিছুই জানতো না। সে কাপড়ে লাল রক্ত দেখে ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। সে কিছুতে বুঝতে পারছিল না সে এখন কি করবে, আর এসব ব্যাপারে সে কাকে জিজ্ঞেস করবে। এরপর জাগ্রতি বাধ্য হয়ে তার বেস্ট ফ্রেন্ড সৈতাকে ফোন করে, কিন্তু সেই দিন নেটওয়ার্কের অবস্থা ভীষণ খারাপ ছিল। হ্যালো হ্যালো সৈতা, তুই আমার কথা শুনছিস? হ্যালো হ্যালো। আরে জাগ্রতি, তুই একটু জোরে বল না, আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না। এভাবে কথা বলতে বলতে তাদের ফোন কেটে গেল। এরপর জাগ্রতি সৈতাকে আবারও ফোন করার চেষ্টা করলো, কিন্তু কিছুতেই ফোন আর গেল না। জাগ্রতির অবশ্য অনেক ফ্রেন্ড ছিল, কিন্তু সে কাকে এসব কথা বলবে এটা সে ভেবেই পাচ্ছিল না। স্কুল বাস আসারও সময় হয়ে গিয়েছিল। জাগ্রতিও কিছুতেই তার স্কুল মিস করতে চাইছিল না, কারণ আজকে তার অঙ্ক ক্লাস আছে। এভাবেই কেটে যায় বেশ কিছু সময়। কিছুক্ষণের মধ্যেই স্কুল বাসের হর্ন বেজে উঠলো, আর জাগ্রতিও স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে পড়লো। যখনই জাগ্রতি বাসে উঠলো তখনই সবাই জাগ্রতির দিকে বারবার তাকাচ্ছিল। সবাই আমার দিকে কেমন করে তাকাচ্ছে, নিশ্চয় সবাই আমার কাপড়ে থাকা রক্ত দেখতে পাচ্ছে। এখন তো সবাই জেনে যাবে যে আমার ভয়ঙ্কর রোগ হয়েছে। আজ থেকে সবাই হয়তো আমার থেকে দূরে থাকার চেষ্টা করবে, হয়তো আর কেউ কখনোই আমার কাছে আসবে না। জাগ্রতি যেমনটা ভাবছিল বাসে থাকা সব স্টুডেন্টরা তার সাথে ঠিক তেমনই ব্যবহার করছিল। আরে আরে অলকা, পুনম, মালতী, এই জাগ্রতির থেকে তোমার সবাই দূরে থেকো।
তোমরা তো সবাই দেখতে পাচ্ছ ওই কাপড়ে কত রক্ত। এই জাগ্রতির মনে হয় অনেক বড় রোগ আছে, ওর থেকে আমাদের দূরে থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ সীমা, তুমি একদম ঠিক কথাই বলছো। আমরা কেউই ওর সাথে বসবো না। যদি আবার আমাদেরও এই অসুখ হয়ে যায় তখন। সেই দিন জাগ্রতির পাশে কেউই বসেনি। এরপর বাসে অনেকটা সময় কেটে গেল। অনেকক্ষণ কাটার পর জাগ্রতি তার স্কুলে এসে পৌঁছলো। স্কুলে পৌঁছেও সেই একই অবস্থা হলো। সবাই তাকে বারবার দেখছিল আর অদ্ভুত ধরনের কথা বলছিল। এই এই তোরা শোন শোন, আমি একটু তাজা খবর নিয়ে এসেছি। জাগ্রতি না খুব তাড়াতাড়ি উপরে যেতে চলেছে। উপরে? সেটা আবার কোথায়? আরে আরে বুঝছিস না, উপরে উপরে মানে যমরাজের কাছে, যেখানে কিনা ওই জাগ্রতির মা গেছেন। আরে আরে পাগল হয়ে গিয়েছিস নাকি? তুই এসব কেমন কথা বলছিস বলতো? আরে আরে আমি তো সত্যি কথাই বলছি। তুই দেখতে পাচ্ছিস না ওই কাপড়ে কত রক্ত ছিল? এভাবে কারো শরীর থেকে রক্ত পড়ার মানে হলো সে মারা যাবে, বুঝেছিস? সবার মুখ থেকে এমন কথা শুনে জাগ্রতি ভীষণ ভয় পেয়ে যায়। সে ভেবেছিল আজকে বোধহয় পৃথিবীতে তার শেষ দিন। তাই সেই মুহূর্তে জাগ্রতি সবচেয়ে বেশি তার বাবাকে মিস করছিল। আচ্ছা, মা তো মরেই গেছে, এখন যদি আমিও মরে যাই তাহলে বাবা তো খুব একলা হয়ে যাবে। কিন্তু আমি বা কি করব? মরতে তো হবেই। সবাই তো বরাবরই ঘুরছে আমার আমার অনেক বড় রোগ হয়েছে। বাবা, ও বাবা, আমি বোধহয় তোমাকে আর কখনো দেখতে পারবো না বাবা। জাগ্রতি এসব ভেবে ভীষণ জোরে জোরে কাঁদতে লাগলো। জাগ্রতি যখন এভাবে কাঁদছিল তখন হঠাৎই তার ফোন বেজে উঠলো। আসলে তার বান্ধবী শ্বেতা তখন তাকে ফোন করেছিল। বেশ কিছুক্ষণ আগে যখন জাগ্রতি শ্বেতাকে ফোন করেছিল তখন নেটওয়ার্কের প্রবলেম থাকার কারণে তারা কেউই কারো কথা শুনতে পায়নি। কিন্তু হঠাৎ করে ফোন বেজে ওঠার কারণে জাগ্রতি ভয় পেয়ে যায় আর সে বুঝতে পারে সে এতক্ষণ যা যা দেখছিল পুরোটাই স্বপ্ন ছিল। আরে আরে, এ কি? আমার আমার ফোন বাজছে, আর আর আমি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কিনা এসব স্বপ্ন দেখছিলাম। সে না হয় আমি এতক্ষণ থেকে স্বপ্নই দেখছিলাম, কিন্তু আমার কাপড়ে যে রক্ত হচ্ছে সেটা তো আর স্বপ্ন নয়। তার মানে আমার সত্যি সত্যি কোনো বড় রোগ হয়েছে। এরপর জাগ্রতি তার ফোন উঠায় আর কথা বলতে থাকে। হ্যালো শ্বেতা, শ্বেতা, তোকে না আমি কিছু বলতে চাই। তুই জানিস আমি না আজকে বোধহয় মারা যাবো রে। আমি আর বাঁচবো না। এসব বলে জাগ্রতি ভীষণ কান্না করছিল। আরে আরে জাগ্রতি, তুই এভাবে কাঁদছিস কেন? তোর কি হয়েছে? বল বল আমাকে। আর তুই এসব কি ফালতু কথা বলছিস বলতো? জাগ্রতি, চুপ করেছিস কেন? তুই আমাকে শুনতে পাচ্ছিস? বল না, বল না, কি হয়েছে তোর, বল। এরপর জাগ্রতি শ্বেতাকে সবটা বলে। ও, এই ব্যাপার? আর তার জন্য কিনা তুই এত চিন্তা করছিস? তুই তো আমাকে একদম ভয় পাইয়ে দিয়েছিলি। শোন, এটা খুবই নর্মাল ব্যাপার। এটা তো প্রতিটা মেয়েরই হয়, ইভেন আমারও হয়। তুই জানিস এটাকে পিরিয়ড বলে। পিরিয়ড? আরে স্কুলে তো পিরিয়ড এমনিতেই হয়। ইংলিশের পিরিয়ড হয়, বাংলার হয়, ম্যাথের হয়, কিন্তু এটা আবার কোন ধরনের পিরিয়ড রে? আচ্ছা শোন শোন, আমি এক্ষুনি তোদের বাড়িতে আসছি আর সঙ্গে তোর জন্য কিছু নিয়ে আসছি। কিছুক্ষণ পর শ্বেতা একটি স্যানিটারি প্যাড নিয়ে জাগ্রতীদের বাড়িতে চলে আসে। আরে আরে, এটা কি? এটা তুই কি নিয়ে এসেছিস? জাগ্রতী, এটা হচ্ছে স্যানিটারি প্যাড। এখন থেকে প্রতি মাসে তোর এই স্যানিটারি প্যাডের খুবই প্রয়োজন। কি বলি তুই? প্রতি মাসে? কিন্তু এমন কেন? দেখ জাগ্রতী, তোর মা নেই, তাই এসব কথা তোকে আমি বলছি। তোর সাথে যেটা হয়েছে সেটা কিন্তু একদম নরমাল। প্রতিটা মেয়ের মাঝে 28 দিনের একটা চক্র হয়। এখন তুমি ধীরে ধীরে বড় হচ্ছ, তার জন্যই তো এমনটা হচ্ছে। আর শোন, এই কয়টা দিন তোকে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, বুঝলি? আর তোর মনও কখনো ভালো আবার কখনো খারাপ থাকবে, কিন্তু কিছুদিনের মধ্যেই সবকিছু নরমাল হয়ে যাবে। আর হ্যাঁ, এই প্যাডের উপরে সব লেখা আছে, লেখাগুলো পড়ে তুমি এগুলো ব্যবহার করে নিও। আর জানিস তো, পিরিয়ড মেয়েদেরকে এটা বলে দেয় যে তুমি একজন নরমাল এবং স্বাভাবিক মেয়ে।
এভাবে শ্বেতা জাগ্রতীকে অনেক বোঝায়, আর এসব কথা শুনে জাগ্রতী শ্বেতাকে জড়িয়ে ধরে। এত আধুনিক যুগেও বাচ্চারা পিরিয়ড নিয়ে এতটাও জাগ্রত নয়। সংকোচের জন্য মেয়েরা কাউকে কিচ্ছু বলতে পারে না। আপনি তাকে বলে দেবেন যে এগুলো ভীষণ নর্মাল ব্যাপার, যেটা প্রতিটা মেয়েরই হয়। সেজন্য আমরা কখনোই ভয় পাবো না, সবসময় সজাগ থাকবো। পার্বতীকে ছেড়ে তো যেতেও পারছি না। পার্বতী তো মনের সুখে ঘাস খাচ্ছে, কিন্তু আমি এখন কি করি? আমি বরং এই গাছের নিচে বসে একটু বিশ্রাম নেই। এই কথা বলে পল্লবী গাছের নিচে বসে বিশ্রাম নিতে থাকে। কখন পল্লবীর চোখে ঘুম চলে আসে সে বুঝতেই পারে না। পল্লবী অনাথ একটা মেয়ে ছিল, বাবা মাকে হারিয়েছে বেশ কয়েক বছর হয়েছে। পল্লবীর বাবা মা চলে যাওয়ার আগে তাদের একমাত্র পোষা গাভী পার্বতীকে রেখে গেছে। পার্বতীর ওপর নির্ভর করেই পল্লবীর দিন কাটছিল। ও দেখো কাণ্ড, বেলা তো পড়ে গেছে আর এখন আমার ঘুম ভাঙলো। আজকাল আমি বড্ড অলস হয়ে গেছি, একবার ঘুমালে আর ঘুম ভাঙতেই চায় না। কিন্তু পার্বতী কোথায় গেল? পার্বতীকে তো দেখতে পাচ্ছি না। পার্বতী, এই পার্বতী, কোথায় গেলি? আমি একটু ঘুমিয়েছি আর পার্বতীটা কোথায় জানি চলে গেল। পার্বতীর এমন জ্বালা আমার আর ভালো লাগে না। এ কথা বলে পল্লবী পার্বতীকে খুঁজতে থাকে আর আশেপাশে ভালোভাবে খোঁজে, কিন্তু কোথাও পার্বতীকে পল্লবী খুঁজে পায় না। তখনই পল্লবীর সাথে তার প্রতিবেশী মিতালির সাথে দেখা হয়। এই দিদি, তুমি তো মাঠের পাশে জমিতে কাজ করছিলে, তুমি কি আমার পার্বতীকে দেখেছো? পার্বতীকে তো দেখেছি একবার, সেই দুপুরের পর ঘাস খেতে খেতে মাঠের পাশে জঙ্গলের দিকে এগোচ্ছিল। তারপর তো আমি আর খেয়ালই করিনি। সে কি কথা, আমার পার্বতী জঙ্গলের দিকে যাচ্ছিল? না জানি আমার পার্বতী আবার জঙ্গলের ভেতর চলে গেছে কিনা। এইদিকে তো আবার সন্ধেও হয়ে গেছে। না, আমি বরং যাই, পার্বতীকে একটু জঙ্গলের দিকে খুঁজে আসি। এরপর পল্লবী পার্বতীকে খোঁজার জন্য জঙ্গলে চলে যায় আর দেখে পার্বতী জঙ্গলের মধ্যে একটি ঝোপের মধ্যে ঘাস খাচ্ছে। এই পার্বতী, তোর কি মাঠের মধ্যে ঘাস খেয়ে মন ভরছিল না? ঘাস খেতে আবার জঙ্গলের ভেতর চলে এসেছিস? আমি যে তোকে নিয়ে বড্ড চিন্তায় পড়েছিলাম রে। চল তো চল, এখন তাড়াতাড়ি বাড়িতে চল, সন্ধে হয়ে এসেছে যে, আর সূর্যও ডুবে গেছে। জঙ্গলের মধ্যে এক্ষুনি রাত হয়েছে মনে হচ্ছে। এসব কথা বলে পল্লবী পার্বতীকে নিয়ে জঙ্গল থেকে বেরিয়ে আসে। তখনই পল্লবীর কানে একটি কান্নার আওয়াজ ভেসে ওঠে। এমন আওয়াজ শুনে তো পল্লবীর শরীরে কাঁটা দিয়ে ওঠে। কি কাণ্ড, এমন করুণ কান্নার সুর কোথা থেকে ভেসে আসছে? কে কাঁদছে এভাবে জঙ্গলে এসে? কেউ আবার বিপদে পড়েনি তো? চল তো পার্বতী, একটু গিয়ে দেখে আসি। একা একা এগোতে তো আবার একটু ভয় ভয়ও লাগছে। এরপর পল্লবী পার্বতীকে নিয়ে সামনের দিকে এগোতে থাকে আর কিছু দূর যেতে না যেতেই পল্লবী অদ্ভুত একটা কাণ্ড দেখে। এই আমি কি দেখছি? জঙ্গলের ভেতর এত সুন্দর একটা আপেল ঘর, কিন্তু এই আপেল ঘরের মধ্যে কে কান্না করছে? এমন কান্না শুনে কেমন জানি আমার ভেতরটা কেঁপে কেঁপে উঠছে। পল্লবীর এসব কথা শেষ হতে না হতেই আপেল ঘরের ভেতর থেকে আওয়াজ আসতে থাকে। কে কথা বলে? কে কে এসেছো? দয়া করে আমাকে মুক্ত করো, এই বন্দি দশা যে আমি আর চাই না। দয়া করে আমাকে মুক্ত করো। এ কি কাণ্ড, এই আপেল ঘরের মধ্যে কে আছে? আপেল ঘরের মধ্যে কাকে বন্দি করে রাখা হয়েছে? পল্লবীর কথা শেষ হতে না হতেই সেখানে একটি বৃদ্ধা আসে আর কিছুটা রাগান্বিত সুরে পল্লবীকে বলে, এই চুরি, এই কে রে তুই? তুই এই আপেল ঘরের কাছে কেন এসেছিস? আপেল ঘরের কান্না শুনে তোরও আবার মায়া লাগছে নাকি? তা তো লাগবেই, দেখো না বুড়িমা, আপেল ঘরের ভেতর কে জানি করুণ সুরে কাঁদছে, মুক্ত হওয়ার জন্য ছটফট করছে। কে আছে এই ঘরে বুড়িমা? শুনবি, শোন তবে, এই আপেল ঘরের ভেতরে এক পরীকন্যা বন্দি হয়ে আছে, কারণ পরীকন্যা এক জঘন্য পাপ করেছিল। তাই পরীকন্যাকে এই আপেল ঘরে বন্দি করে রাখা হয়েছে। শুনেছিস তো এবার? এখন দূর হ বলছি এখান থেকে। বৃদ্ধার কথা শুনে পল্লবী পার্বতীকে নিয়ে সেখান থেকে চলে আসে।
কিন্তু পল্লবী যেন কিছুতেই বৃদ্ধার কথা বিশ্বাস করতে পারছিল না। তুমি ওই শয়তান বৃদ্ধার কথা বিশ্বাস করো না, আমি কোনো অপরাধ করিনি। ওই বৃদ্ধা একটা শয়তান ডাইনি, আমাকে সে আপেল ঘরের ভেতরে বন্দি করে রেখেছে, কেননা আমি মুক্ত হলেই যে ও বিপদে পড়বে। দয়া করে তুমি আমায় মুক্ত করো। ওই ডাইনি যে আপেল ঘরে বিষাক্ত ধোঁয়ার মাঝে আমায় বন্দি করে রেখেছে, আমি যে ওই বিষাক্ত ধোঁয়ার কারণে দুর্বল হয়ে পড়ছি, দয়া করে তুমি আমায় রক্ষা করো। আমি ঠিক বুঝতে পেরেছিলাম ওই বৃদ্ধা কিছু একটা লুকাচ্ছে, নয়তো বৃদ্ধা আমাকে এভাবে তাড়িয়ে দিত না। কিন্তু পরিকন্যা, আমি তোমাকে মুক্ত করব কিভাবে? কি করলে ওই আপেল ঘরের দরজা খুলবে? বলছি, ওই শয়তান ডাইনি গাভীর দুধের সাহায্যে আমাকে ওই আপেল ঘরে বন্দি করে রেখেছে। এখন গাভীর দুধের সাহায্যেই ওই আপেল ঘরের দরজা খুলবে। গাভীর খাঁটি দুধ ওই আপেল ঘরের তালার মধ্যে ঢাললেই দরজা খুলে যাবে আর আমি মুক্ত হয়ে যাব। দয়া করে তুমি আমায় মুক্ত করো। আমি জানতাম ওই বৃদ্ধা আমার কাছে কিছু না কিছু লুকিয়েছে, তাই তো পরিকন্যা আমার স্বপ্নে এসেছিল। তবে ওই বৃদ্ধা আমাকে আর বোকা বানাতে পারবে না, বরং বৃদ্ধার আড়ালেই আমি পরিকন্যাকে মুক্ত করব। তার জন্য তো আমার পার্বতীর দুধ নিতে হবে। এরপর পল্লবী গোয়াল ঘরে যায় আর সেখানে পার্বতীর দুধ দুয়ে তা জঙ্গলে নিয়ে আসে। আর পরিকন্যার কথা মতো সেই দুধ আপেল ঘরের তালার ঢালার সাথে সাথে তালা খুলে যায় আর পল্লবী দরজা খুলে দেয়। তখনই পরিকন্যা হাঁপাতে হাঁপাতে বাইরে বেরিয়ে আসে। ঈশ্বর, ঈশ্বর তোমার মঙ্গল করুক, তোমার মঙ্গল করুক। তুমি না থাকলে হয়তো আমি এই আপেল ঘরেই পচে মরতাম। আমার দম একেবারে ফুরিয়ে আসছিল। পরিকন্যার কথা শেষ হতে না হতেই সেই বৃদ্ধা সেখানে চলে আসে আর রাক্ষসী রূপ ধারণ করে গর্জন করতে করতে বলে, শয়তান মেয়ে মানুষ কোথাকার, তোর এত বড় সাহস! তুই আমার শিকারকে মুক্ত করেছিস। তোকে কাল না মেরে আমি বড্ড ভুল করেছিলাম। কাল যদি তোকে মারতাম তাহলে এই দিন আমাকে আর দেখতে হতো না, কিন্তু আজ তোর নিস্তার নেই। আমি আজ তোর শরীর থেকে তোর মাথাটা আলাদা করেই ছাড়বো। খবরদার রাক্ষসী, তুই ওর দিকে এক পাও এগোবি না। আমি দুর্বল হয়েছি তো কি হয়েছে, তোর সাথে মোকাবেলা করার শক্তি এখনো আমার রয়েছে। আর এটা নিশ্চয়ই ভুলে যাসনি যে আমার হাতেই তোর মৃত্যু লেখা আছে। এরপর জাদুর লাঠি থেকে আগুনের ফুলকি বেরোতে থাকে আর সেই আগুনের ফুলকি রাক্ষসীর গায়ে পড়তেই রাক্ষসীর গায়ে আগুন লেগে যায় আর রাক্ষসী মারা যায়। রাক্ষসীর পর্ব আমার জীবন থেকে শেষ। এবার আমায় পরিরাজ্যে ফিরে যেতে হবে। তবে তার আগে আমি তোমায় পুরস্কৃত করতে চাই, কারণ তোমার জন্যই যে আজ আমি মুক্ত হয়েছি। এ কথা বলে পরিকন্যা জাদু করে অনেকগুলো সোনার মুদ্রা পল্লবীকে এনে দেয় আর সেই সোনার মুদ্রা নিয়ে পল্লবী সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। শঙ্কর পাখি শিকার করে তার সংসার চালাতো। দীপালিকে নিয়ে শঙ্কর বেশ ভালোভাবেই তার সংসার চালাচ্ছিল। কি ব্যাপার বৌমা, তুমি এত বেলা করে ঘুমাচ্ছ কেন? কি হয়েছে বৌমা, তোমার শরীর খারাপ লাগছে নাকি? আর বলো না পিসিমা, আমার মাথাটা কেমন জানি করছে আর বমি বমি পাচ্ছে। সংসারের কাজকর্ম ঠিক মতো করতে পারছি না, সব সময় এমন শুয়ে থাকতে ভালো লাগছে। তা বলছি মাসিমা, হঠাৎ তুমি আমাদের বাড়িতে, কিছু দরকার নাকি? দরকারের কথা বলছি বৌমা, আগে তোমার সমস্যার সমাধান করছি। বৌমা, তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি গর্ভবতী। তা বৌমা, শরীরের যত্ন ভালো করে নিও, কেমন? তুমি সত্যি বলছো পিসিমা? তবে কি এবার আমার ঘরে নতুন অতিথি আসবে? তোমার মুখে ফুলচন্দন পড়ুক পিসিমা। তা বলছি পিসিমা, তুমি কি দরকারে এসেছিলে? সে কথা তো এখনো বললে না।
বলছি বৌমা, আসলে আমার ঘরে কোনো খাবার নেই। আমি সকাল থেকেই না খেয়ে আছি। বলছি বৌমা, আমায় একটু খেতে দেবে? এরপর দীপালি সরলাকে খেতে দেয়। আর সরলা খাবার খেয়ে খুশি মনে সেখান থেকে চলে যায়। আর দীপালি অনেক উৎসাহ নিয়ে শঙ্করের বাড়িতে ফেরার অপেক্ষা করতে থাকে। কি গো গিন্নি, কি হয়েছে তোমার? আজ এত খুশি খুশি লাগছে কেন জানি? কি হয়েছে বলো তো? বলবো তো নিশ্চয়ই। আর আমার এমন খুশি খুশি ভাবের কথা শুনলে তুমিও অনেক খুশি হবে। আমি গর্ভবতী গো, আর তুমি বাবা হতে চলেছো। এ কি শুনলাম আমি গিন্নি? তুমি সত্যি বলছো? আমি সত্যি বাবা হতে চলেছি? খবরটা শুনে আমার যে কি খুশি লাগছে। সত্যি আমি তোমাকে বোঝাতে পারবো না। এবার থেকে তোমার তো বেশি বেশি যত্ন নিতে হবে, আর তোমার অনেক খেয়াল রাখতে হবে। এরপর থেকে শঙ্কর তার কথা মতো দীপালির যত্ন নিতে থাকে। আর দীপালির সব পছন্দের খাবার এনে তাকে খাওয়াতে থাকে। হ্যাঁ গো, শুনছো? আমার না খুব টুনটুনির মাংস খেতে ইচ্ছে করেছে। তুমি আমাকে টুনটুনি পাখি শিকার করে এনে খাওয়াবে তো? নিশ্চয়ই খাওয়াবো গিন্নি। আমার বউ কিছু খেতে চাইছে আর আমি এনে খেতে দিব না? সেটা কি হয় বলো? আজকেই আমি টুনি পাখি শিকার করে আনবো। এ কথা বলে শঙ্কর সেখান থেকে চলে যায়। আর বেশ কিছু সময় পরে শঙ্কর টুনটুনি পাখি শিকার করে নিয়ে আসে। আর দীপালিকে সেই টুনটুনির মাংস রান্না করে খেতে দেয়। আর দীপালি মজা করে সেই টুনটুনি পাখির মাংস খায়। উফ, টুনটুনির মাংস খেতে সত্যি অনেক মজা। এমন মজাদার খাবার আমি আগে কখনোই খাইনি। শোনো, এখন থেকে তুমি রোজ রোজ আমার জন্য টুনটুনি পাখি শিকার করে আনবে, আর আমি টুনটুনির মাংস দিয়ে রোজ ভাত খাবো। দীপালির কথা মতো শঙ্কর রোজ রোজ টুনটুনি পাখি শিকার করে আনতো। আর দীপালি সেসব টুনটুনি পাখির মাংস দিয়ে ভাত খেত। এভাবে বেশ কিছু মাস কেটে যায়। আর দেখতে দেখতে দীপালির সন্তান জন্ম দেওয়ারও সময় চলে আসে। আর হঠাৎই একদিন দীপালি এক কন্যা সন্তানের জন্ম দেয়। আর কন্যা সন্তানের দেহটা ছিল মানুষের মতো, আর মাথাটা ছিল টুনটুনি পাখির মতো। আর দীপালির এমন অদ্ভুত সন্তানের ব্যাপারে সবাই জানতে পারে। হ্যাঁ রে দীপালি, মেয়েকে নিয়ে রোদ পোহাচ্ছিস নাকি? আসলে আমরা এদিক দিয়ে যাচ্ছিলাম তো, তাই তোর এমন অদ্ভুত মেয়েকে দেখতে এলাম আর কি। তা বলি দীপালি, তোর মেয়েটা এমন হলো কেন রে? শুনেছিলাম মেয়েটা পেটে থাকতে নাকি তুই খুবই টুনটুনি পাখির মাংস খেয়েছিস। শঙ্করও নাকি কোনো বাদ বিচার করা ছাড়াই রোজ রোজ তোকে টুনটুনি পাখি ধরে এনে দিত। তাই বোধহয় তোর সন্তান পরিপূর্ণ মানুষ না হয়ে এমন টুনি কন্যা হয়েছে, তাই না রে? শুনেছিলাম। কি বলছো দিদি? এসব তো সত্যি কথা। শঙ্করদা তো রোজ রোজ টুনি পাখি ধরে নিয়ে আসতো। আর না জানি শঙ্করদা কত টুনির ছানাকে ইতিম করে তার মাদের ধরে নিয়ে এসেছে, যে কারণে পাপ লেগে শঙ্করদা আর দীপালিদির সন্তান এরকম হয়েছে। তবে সরলা দিদি, আমার কি মনে হয় জানো, এই টুনটুনি পাখির মতো মেয়েটা নিশ্চয়ই অপয়াগো। এর কারণে আমাদের ক্ষতি হতে পারে, তাই বরং এদেরকে এড়িয়ে চলাই ভালো। এসব বলে সরলা আর অভয়া সেখান থেকে চলে যায়। আর এরপর থেকে সরলা ও অভয়ার মতো গ্রামের সকলেই শঙ্কর আর দীপালি আর তাদের টুনিকন্যা মেয়েকে এড়িয়ে চলতো। এভাবেই 5 বছর কেটে যায়। দীপালির টুনিকন্যা একটু বড় হয়েছে। আর এই টুনিকন্যাকে নিয়ে দীপালি আর শঙ্কর তাদের দিন কাটাচ্ছিল। মা মা ও মা, আমি কি দোষ করেছি গো? কেউ আমাকে খেলায় নেয় না কেন? আর আমাকে দেখলে সবাই এমন পালিয়ে যায় কেন? ওসব কিছু না রে মা,
তুই আর পাড়ার বাচ্চাদের কাছে আর যাস না তো মা। আর বড় কথা মা, তুই বাড়ি থেকে বের হোস না। এমনি গ্রামের অবস্থা ভালো না। গ্রামে নাকি এক অজানা জন্তু এসেছে। সেই জন্তু নাকি গ্রামের ছোট ছোট বাচ্চাদের খেয়ে ফেলছে। এভাবে অনেকেই নাকি তাদের বাচ্চাদের হারিয়েছে। কিন্তু মা, আমি তোকে হারাতে চাই না। দীপালির কথা শেষ হতে না হতেই সেখানে শঙ্কর আসে। আর শঙ্কর চিন্তিত মুখে বলে, আর বলো না গিন্নি, আমি মাত্রই শুনে আসলাম হরিশ দাদার ছেলেকে নাকি ওই জন্তুটা খেয়ে ফেলেছে। আর আমি এটাই শুনে আসলাম যে ওই জন্তুটা নাকি পূর্বের জঙ্গলে থাকে। ওখান থেকে প্রতিদিন বেরিয়ে এসে আর বাচ্চাদের ধরে নিয়ে যায়। তাই নাকি বাবা? ওই জন্তু পূর্বে জঙ্গলে থাকে? তবে আজই ওই জন্তুর শেষ দিন। ওই জন্তু এই গ্রামের বাবা মায়ের কোল আর খালি করতে পারবে না। আমি ওকে শেষ করে দিব। এসব কথা বলে টুনি কন্যা পূর্বের জঙ্গলের দিকে যেতে থাকে। আর শঙ্কর আর দীপালি ভয় পেয়ে টুনি কন্যার পিছু নেয়। আর শঙ্কর আর দীপালি পূর্বের জঙ্গলে না পৌঁছাতেই টুনি কন্যা সেই জন্তুকে মৃত অবস্থায় টানতে টানতে জঙ্গলের বাহিরে নিয়ে আসে। আর টুনি কন্যার এমন সাহস আর বীরত্ব দেখে শঙ্কর আর দীপালি ভীষণ অবাক হয়। আর ধীরে ধীরে এমন টুনি কন্যার বীরত্বের কথা সবাই জানতে পারে। আর সকলে টুনি কন্যাকে অপয়া না ভেবে বীরকন্যা ভাবতে শুরু করে। তো বন্ধুরা, আজকে আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।